হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য ফার্মাকোলজি লেসন 2 নিয়ে আমি হাজির হয়েছি। আমি ডক্টর অসিত কুমার দাস। আমার চ্যানেলের নাম লার্ন টু লিড। তো ফার্মাকোলজি সাবজেক্টটা আসলে অনেক কঠিন একটা সাবজেক্ট। কারণ হচ্ছে এখানে সব নতুন নতুন তথ্য, নতুন নতুন টার্মিনোলজির সাথে তোমাদের পরিচয় হবে। এজন্য কিন্তু এটা বেশ কঠিন একটা সাবজেক্ট। তো কঠিন জিনিসকে আসলে কঠিন ভাবলে সেটা আরও বিপদ ডেকে আনে। তো আমরা দেখি একটু সহজ করে পড়া যায় কিনা। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে ফার্মাকোকাইনেটিক্স, আমরা প্রথম লেকচারে দেখেছিলাম যে ফার্মাকোকাইনেটিক্স, ফার্মাকোডিনামিক্স এগুলো ছিল। তো আমরা এখন একটু বোঝার চেষ্টা করি যে ফার্মাকোকাইনেটিক্স আসলে কী। ফার্মাকোকাইনেটিক্স দেখো, এখানে যেটা সংজ্ঞাতে বলা হচ্ছে, ফার্মাকোকাইনেটিক্স মিনস হোয়াট দ্য বডি ডাজ টু দ্য ড্রাগ। অর্থাৎ শরীরে একটা ড্রাগ আমরা যখন দেই, সেই ড্রাগের উপর আমাদের শরীর কি কাজ করে, অর্থাৎ শরীর কি প্রতিক্রিয়া দেখায়, সেটাকেই বলা হচ্ছে ফার্মাকোকাইনেটিক। আর যদি এটাকে একটু বিস্তারিত বলি, তাহলে দি স্টাডি অফ ড্রাগ অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, বায়োট্রান্সফরমেশন, এলিমিনেশন ইজ কল্ড ফার্মাকোকাইনেটিক্স। অর্থাৎ তুমি যখন কোনো মেডিসিন অথবা ড্রাগ গ্রহণ করছো, তখন সেটা শরীরে শোষিত হচ্ছে বা অ্যাবজর্পশন হচ্ছে, তারপরে রক্তের মাধ্যমে সারা শরীরে সেটা ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে, এবং তারপরে তার মধ্যে একটা পরিবর্তন আসছে, সেটাকে আমরা বায়োট্রান্সফরমেশন বলছি। এবং এর পরবর্তীতে কী হচ্ছে, বাকি অংশটুকু শরীর থেকে বের হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলছি এলিমিনেশন। তাহলে ফার্মাকোকাইনেটিক্সের 4টা ধাপ রয়েছে। একটা হচ্ছে অ্যাবজর্পশন, একটা ডিস্ট্রিবিউশন, একটা বায়োট্রান্সফরমেশন, আরটা হচ্ছে এলিমিনেশন। এই 4টা জিনিসের কম্বিনেশনকে আমরা বলছি ফার্মাকোকাইনেটিক্স। ঠিক আছে, কাজেই এটা খুব একটা জটিল কোনো কিছু নয়। এরপরে চলে আসো হাফ লাইফ অফ আ ড্রাগ। দেখেই বোঝা যাচ্ছে হাফ লাইফ মানে অর্ধেক জীবন। তো আমরা একটু দেখি আসলে অর্ধেক জীবনটা কী। দ্য ডিউরেশন অফ অ্যাকশন অফ এ ড্রাগ ইজ নোন অ্যাজ ইটস হাফ লাইফ। অর্থাৎ একটা ড্রাগ শরীরে যতক্ষণ পর্যন্ত কাজ করতে পারে অথবা কাজ করতে সক্ষম হয়, সেই সময়টাকে আমরা বলছি হাফ লাইফ। অথবা তুমি অন্যভাবে চিন্তা করতে পারো, যেমন ধরো যে তুমি একটা ড্রাগ শরীরে দিলে, তো সেইটা যেই সময়ে তুমি যতটুকু ড্রাগ দিয়েছো তার অর্ধেক পরিমাণ আসতে যে পরিমাণ সময় লাগে, সেটাকে আমরা বলছি হাফ লাইফ। একটা ছোট্ট উদাহরণ আমরা একটু পরের পেজে দেখব। আমরা একটু সংজ্ঞাটা দেখি। দিস ইজ দ্য পিরিয়ড অফ টাইম রিকোয়ার্ড ফর দ্য কনসেন্ট্রেশন অর অ্যামাউন্ট অফ ড্রাগ ইন দ্য বডি টু বি রিডিউসড বাই 1/2। অর্থাৎ যে পরিমাণে আমি দিয়েছি তার অর্ধেকে নেমে আসতে যে পরিমাণ সময় লাগে, সেটাকে আমরা বলছি হাফ লাইফ। We usually consider the half-life of a drug in relation to the amount of the drug in plasma। অর্থাৎ প্লাজমাতে ড্রাগের অ্যামাউন্টটা দেখে আমরা হাফ লাইফটা ডিসাইড করি। A drug's plasma half-life depends on how quickly the drug is eliminated from the plasma। অর্থাৎ প্লাজমাতে ড্রাগের হাফ লাইফটা নির্ভর করে কত তাড়াতাড়ি প্লাজমা থেকে এটা বের হয়ে যায় সেটার উপরে। ঠিক আছে, আচ্ছা, এবার একটা ছোট্ট এক্সাম্পল আমরা দেখতে পারি। অ্যাজ ফর এক্সাম্পল, দি হাফ লাইফ অফ আইবুপ্রোফেন ইজ অ্যাবাউট 2 আওয়ার্স। কীভাবে? আইবুপ্রোফেনের হাফ লাইফ দেখা যাচ্ছে 2 আওয়ার্স অথবা 2 ঘন্টা। আমরা যদি 200 মিলিগ্রাম আইবুপ্রোফেন ট্যাবলেট কারো ব্যথা কমানোর জন্য দেই, ধরো রাত্রি 8টায় দিলাম, এবং রাত্রি 10টায় গিয়ে আমি যখন মাপলাম, তখন দেখা যাচ্ছে সেটা 100 মিলিগ্রামে নেমে এসছে শরীরের ভিতরে, এবং রাত্রি 12টায় সেটা 50 মিলিগ্রামে নেমে এসছে, এবং এভাবে আস্তে আস্তে নামতে থাকবে। তাহলে আইবুপ্রোফেনের হাফ লাইফ হচ্ছে 2 ঘন্টা। অর্থাৎ প্রতি 2 ঘন্টায় এর কনসেন্ট্রেশন অর্ধেক করে কমতে থাকে। এরপরে চলে আসে ড্রাগ অ্যাকুমুলেশন। এটা খুব সিম্পল। When doses are given repeatedly, drug will not immediately eliminated by the body but will accumulate in the body until ডোজিং স্টপস। অর্থাৎ তুমি যখন একটা ড্রাগ কাউকে দাও, সম্পূর্ণরূপে একটা ড্রাগ কিন্তু শরীর থেকে বের হয়ে যায় না যদি রিপিটেড ডোজ হয়। যেমন ধরো আমি রেগুলার একটা ড্রাগ খাচ্ছি এবং নির্দিষ্ট সময় খাচ্ছি, তার মানে কিছু পরিমাণ ড্রাগ কিন্তু শরীরে থেকে যাচ্ছে। এটাকেই আমরা বলছি হচ্ছে ড্রাগ অ্যাকুমুলেশন। কিউমুলেটিভ ড্রাগ এফেক্ট মে বি ডিজায়ারেবল অর আনডিজায়ারেবল। অর্থাৎ অনেকগুলো ড্রাগ শরীরে জমা হয়ে
ভালো কিছু এফেক্টও তৈরি করতে পারে অর্থাৎ বা খারাপ কিছুও হতে পারে। যেমন যদি এক্সাম্পল দেই, ডিজায়ারেবল এফেক্ট অর্থাৎ আমি যে চাচ্ছি ভালো কিছু হোক সেরকম একটা উদাহরণ যদি আমি দিই, অ্যান্টি এপিলেপটিক ড্রাগ ইন দ্য ট্রিটমেন্ট অফ এপিলেপসি। অর্থাৎ তোমার যদি কারো যদি এপিলেপসি থাকে অথবা কারো যদি মৃগী রোগ থাকে, তাদেরকে আমরা যে ড্রাগগুলো দেই এগুলো হয় কি নির্দিষ্ট ডোজ নির্দিষ্ট সময় পরপর পড়তে থাকে এবং শরীরে কিন্তু ড্রাগগুলো জমা হতে থাকে। তাতে কি হয়, এপিলেপটিক অথবা মৃগীর যে অ্যাটাকটা সেটা কিন্তু হয় না। আবার আনডিজায়ারেবল অর্থাৎ যেই ড্রাগটা আমরা চাচ্ছি না শরীরে জমা হোক তারপরেও জমা হয়, সেটা যদি দিয়ে আমি দেখি অ্যামাইনোগ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক কজিং নেফ্রোটক্সিসিটি। যেমন ধরো অ্যাজিথ্রোমাইসিন, এরকম একটা ড্রাগ রয়েছে, বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, খুবই পপুলার ড্রাগ। এই ড্রাগটা কিন্তু কিডনির সমস্যা করতে পারে, যেটা আমরা চাই না, কিন্তু এই ড্রাগটা শরীরে জমা হয়ে কিডনির সমস্যা তৈরি করতে পারে। আচ্ছা, এবার আমরা আসি ফার্মাকোডিনামিক্স। এর আগে আমরা ফার্মাকোকাইনেটিক্স পড়েছি, এবার ফার্মাকোডিনামিক্স দেখি। ফার্মাকোডিনামিক্স কী বলে? ফার্মাকোডিনামিক্স মিনস হোয়াট দ্য ড্রাগ ডাজ টু দ্য বডি, অর্থাৎ শরীরে ড্রাগ প্রয়োগ করার পরে ড্রাগ শরীরে গিয়ে কী কী ধরনের ঘটনা ঘটায় সেটাকে আমরা বলছি ফার্মাকোডিনামিক্স। ইট ডিলস উইথ দ্য মেকানিজম অফ অ্যাকশন, এফেক্টস, ইন্ডিকেশন অ্যান্ড কন্ট্রা ইন্ডিকেশন অ্যাজ ওয়েল অ্যাজ সাইড এফেক্টস অ্যান্ড অ্যাডভার্স এফেক্ট অফ ড্রাগ। অর্থাৎ শরীরে ড্রাগ যখন যায় তখন কিছু এফেক্ট হয়, অর্থাৎ ভালো রেজাল্ট আমরা পাই। কোন কোন ক্ষেত্রে কোন ড্রাগ দেওয়া যাবে সেটাকে আমরা বলছি ইন্ডিকেশন, কোন কোন ক্ষেত্রে কোন ড্রাগ দেওয়া যাবে না সেটাকে বলছি কন্ট্রা ইন্ডিকেশন। আর কিছু সাইড এফেক্ট থাকে, অর্থাৎ আমরা কিছু কিছু ড্রাগ খেলে দেখো যে একটু মাথা ঘোরায়, একটু পেটটা ফেপে থাকে, অথবা মুখের টেস্টটা একটু নষ্ট হয়ে যায়, অথবা মাঝে মাঝে মাথা ঝিমঝিম করতে পারে। এই জাতীয় সাইড এফেক্ট কমনলি হয়। আর অ্যাডভার্স এফেক্ট হচ্ছে বড় ধরনের সাইড এফেক্ট যেগুলো, অর্থাৎ দেখা গেল যে একটা ড্রাগ গ্রহণ করার পরে একজনকে হসপিটালাইজ করতে হলো, এগুলোকে আমরা বলছি অ্যাডভার্স এফেক্ট। ড্রাগ অ্যাকশন, ড্রাগ কী করে? এভরি ড্রাগস অ্যাক্টস বাই বাইন্ডিং উইথ স্পেসিফিক টার্গেট প্রোটিন, অর্থাৎ প্রত্যেকটা ড্রাগ কিন্তু নির্দিষ্ট একটা প্রোটিনের সাথে বাইন্ড করে। সিমিলারলি ইন্ডিভিজুয়াল টার্গেট রিকগনাইজেস অনলি সার্টেইন ক্লাসেস অফ ড্রাগ, অর্থাৎ এই যে টার্গেট প্রোটিনগুলো আছে এরা কিন্তু সব প্রোটিন সব ড্রাগের সাথে বাইন্ড করে না, নির্দিষ্ট প্রোটিন নির্দিষ্ট ক্লাসের ড্রাগের সাথে বাইন্ড করে। এবং টার্গেট প্রোটিনগুলোর মধ্যে যেমন ধরো ডিফারেন্ট এনজাইম রয়েছে, রিসেপ্টর রয়েছে, আয়ন চ্যানেল রয়েছে, ক্যারিয়ার রয়েছে, বিভিন্ন রকমের জিনিস এখানে রয়েছে। এগুলো ফিজিওলজিতে তোমরা পড়বা, ফিজিওলজি ভালো করে পড়া থাকলে এটা কিন্তু ইজি হয়ে যাবে। সাইটস অফ ড্রাগ অ্যাকশন, এখন এই ড্রাগগুলো কোথায় কাজ করে? সেল মেমব্রেন, উইদিন দ্য সেল, আউটসাইড, 3 জায়গায় কাজ করে, অর্থাৎ কোষের যে প্রাচীরটা আছে সেখানে কাজ করে, সেলের ভিতরে কাজ করে এবং সেলের বাইরেও কাজ করে। একটা যদি ছোট্ট এক্সাম্পল দেই, যেমন পেনিসিলিন ইনহিবিট ব্যাকটেরিয়াল সেল ওয়াল সিনথেসিস, অর্থাৎ যদি আমি পেনিসিলিন দেই তাহলে নতুন ব্যাকটেরিয়া তৈরি হওয়ার জন্য নতুন সেল ওয়াল তৈরি হওয়া দরকার, তো এই সেল ওয়াল তৈরি হওয়াটা সে বাধা সৃষ্টি করবে পেনিসিলিন দিলে। এরপরে আমরা চলে আসি ড্রাগ ইন্টারাকশন, অর্থাৎ অ্যাকশন হচ্ছে যেটা আমরা চাচ্ছি। আর ড্রাগ ইন্টারাকশন জিনিসটা এমন, যদি 2 অথবা ততোধিক ড্রাগ একসাথে আমরা দেই, যাতে করে কি হয় একটা পরিবর্তিত ফার্মাকোলজিক্যাল রেসপন্স, অর্থাৎ একটা ভালো রেসপন্সও হতে পারে, খারাপ রেসপন্সও হতে পারে। ইন ক্লিনিক্যাল প্র্যাকটিস ড্রাগ ইন্টারাকশন ইজ ইউজফুল ইন দ্য ফলোয়িং কেসেস। যদি চিকিৎসার কথা বলি সেখানে ড্রাগ ইন্টারাকশন এই সমস্ত ক্ষেত্রে আমরা ইউজ করি, এই সমস্ত কেসে ব্যবহার করা হয় ড্রাগ ইন্টারাকশন। যেমন ধরো টু অবটেইন আ ডিজায়ার্ড থেরাপিউটিক এফেক্ট, অর্থাৎ ছোট্ট একটা উদাহরণ যদি দেই যে আমি চাচ্ছি এই ড্রাগের সাথে যদি আরেকটা ড্রাগ দেওয়া যায় তাহলে একটা ভালো এফেক্ট তৈরি হবে, সেক্ষেত্রে আমি ব্যবহার করতে পারি। টু ট্রিট কো এক্সিস্টিং ডিজিজ, অর্থাৎ পাশাপাশি অন্য কোনো ডিজিজও রয়েছে, তো সেক্ষেত্রে আমরা এটা এই ড্রাগ ইন্টারাকশনটা অ্যালাউ করতে পারি। টু ব্রডেন দ্য স্পেকট্রাম ইন কেস অফ অ্যান্টিবায়োটিক থেরাপি, অ্যান্টিবায়োটিক থেরাপির ক্ষেত্রে ধরো 2টো অ্যান্টিবায়োটিক যদি একসাথে দেওয়া হয় তখন গ্রাম নেগেটিভ, গ্রাম পজিটিভ সব ধরনের ব্যাকটেরিয়াগুলোকে আমরা একসাথে টার্গেট করতে পারি, তো সেক্ষেত্রে ড্রাগ ইন্টারাকশনের ভালো দিক রয়েছে। টু ডিলে দ্য ইমার্জেন্স অফ ম্যালিগন্যান্ট সেলস ইন ক্যান্সার কেমোথেরাপি, অর্থাৎ ক্যান্সারের যে কোষগুলো রয়েছে
সেগুলোর বেড়ে ওঠা প্রিভেন্ট করার জন্য আমরা 2 বা ততোধিক ড্রাগ একসাথে প্রয়োগ করতে পারি এবং ড্রাগ ইন্টারাকশনের কারণে এখানে ভালো রেজাল্ট পাওয়া যায়। এরপরে কী হয়, টু মিনিমাইজ দ্য অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন, অর্থাৎ ড্রাগ গ্রহণ করার পরে যে খারাপ প্রতিক্রিয়া যেটা হয় আমাদের শরীরে সেটাকে কমানোর জন্যও কিন্তু আমরা 2 বা ততোধিক ড্রাগ ইউজ করতে পারি। অর্থাৎ ড্রাগ ইন্টারাকশনটাকে আমরা পজিটিভভাবে এখানে ব্যবহার করছি বেনিফিট পাওয়ার জন্য। এক্সাম্পল যদি দিই, ইন হাইপারটেনশন বিটা ব্লকার্স অ্যান্ড ডায়াবেটিক্স আর ইউজ টুগেদার টু পোটেনশিয়েট দ্য ডিজায়ার্ড এফেক্ট। অর্থাৎ আমি যদি একটা ডায়াবেটিক দিই এবং একটা বিটা ব্লকার দিই, বিটা ব্লকারের কাজ হচ্ছে আমাদের ভেসেল ওয়ালকে প্রসারিত করা, আর ডায়াবেটিসের কাজ হচ্ছে শরীর থেকে পানি বের করে দেওয়া। তাহলে যদি ভেসেল ওয়ালও প্রসারিত হয় এবং শরীর থেকে পানিও যদি কমে যায় তাহলে ব্লাড প্রেশার কমে যাবে। তাহলে দুটো ড্রাগ ইউজ করার ফলে আমি একটা পজিটিভ এফেক্ট পাচ্ছি। আবার দেখো, ইন ওপিসি অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিং অ্যাট্রোপিন ইজ ইউজ টু অপোজ দ্য অ্যাকশন অফ ওপিসি। অর্থাৎ এখানে আমরা ড্রাগ ইন্টারাকশন ইউজ করছি কীভাবে, কেউ যদি অর্গানোফসফরাস কম্পাউন্ড খেয়ে ফেলে তো সেক্ষেত্রে আমরা অ্যাট্রোপিন দিচ্ছি, তাতে করে কী হয়, অর্গানোফসফরাস কম্পাউন্ডের যে প্রতিক্রিয়া আছে শরীরের উপর সেই প্রতিক্রিয়াটা বাধাগ্রস্ত হয় এবং আমরা ভালো বেনিফিট পাই। এখানে একটা চার্ট রয়েছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ ফার্মাকোডিনামিক ভার্সেস ফার্মাকোকাইনেটিক। এখানে দুটো পোর্শন রয়েছে, সেইখানে কিন্তু এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোন অংশটা ফার্মাকোকাইনেটিক, কোন অংশটা ফার্মাকোডিনামিক্স। এটা জাস্ট তোমাদের বোঝার জন্য। এরপরে চলে আসো হোয়াট ইজ অ্যাডভার্স ড্রাগ ইভেন্টস। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার এবং শর্ট নোট আকারে আসে পরীক্ষায়। তো আমরা একটু বলি তাহলে যে হার্মফুল মেডিকেল অকারেন্সেস দ্যাট অকার অ্যাট এনি ডোজ। মানে তুমি একটা ড্রাগ যে কোনো ডোজে যদি কাউকে দাও এবং সেটা যদি তার জন্য প্রাণঘাতী হয়ে ওঠে তখন সেটাকে আমরা বলছি অ্যাডভার্স ড্রাগ ইভেন্টস। মেক দ্য পেশেন্ট ভেরি সিক, মেক রিকোয়ার হসপিটালাইজেশন টু ট্রিট। মানে দুটো জিনিস হয়, পেশেন্টকে খুবই অসুস্থ করে দেয় এবং মে রিকোয়ার হসপিটালাইজেশন, অর্থাৎ তার ট্রিটমেন্টের জন্য তাকে হসপিটালও নিয়ে যেতে হতে পারে। এরকম লাইফ থ্রেটনিং অর্থাৎ প্রাণঘাতী ঘটনা ঘটতে পারে। অ্যাডভার্স ড্রাগ ইভেন্টস ক্যান বি কজড বাই প্রোভাইডার এরর ডিউরিং ইনক্লুডিং মেডিকেশন এরর, অর্থাৎ যে ড্রাগটা দিচ্ছে সে ভুল ড্রাগ দিয়ে দিল, সেক্ষেত্রে হতে পারে ম্যানুফ্যাকচারার এরর, অর্থাৎ যারা ড্রাগটা তৈরি করেছে তারা খুব ভালোভাবে কাজটা করতে পারেনি যার কারণে প্রবলেম হচ্ছে। অ্যালার্জিক রিয়াকশনও হতে পারে। এরপরে চলে আসলো যে হোয়াট ইজ মেডিকেশন এরর। ইট মে বি ডিফাইন্ড অ্যাজ এনি প্রিভেন্টেবল ইভেন্ট দ্যাট মে কজ অর লিড টু ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউজ অর patient harm while the medication is in control of the healthcare professional, patient or consumer। অর্থাৎ মেডিকেশন এররটা বেসিক্যালি হচ্ছে প্রিভেন্টেবল, অর্থাৎ আমরা যদি ইচ্ছা করি এটাকে আটকাতে পারি। কীভাবে ঘটনাটা ঘটতে পারে, যে হেলথ কেয়ার প্রফেশনাল অথবা ডাক্তার হতে পারে, নার্স হতে পারে, মিডওয়াইফ হতে পারে, এরা যদি ওষুধগুলো ঠিকঠাক মতো না দেয়, যতটুকু ডোজ রাইট টাইম রাইট ডোজ রাইট পার্সনকে যদি না দেওয়া হয় সেক্ষেত্রে মেডিকেশন এরর হতে পারে। পেশেন্টকে বলা হলো যে আপনি এই ওষুধগুলো এই সময় খাবেন, সে ভুল ওষুধ খেতে পারে। এইভাবে কিন্তু মেডিকেশন এরর অর্থাৎ ভুল হতে পারে, ভুল ওষুধ আমরা গ্রহণ করতে পারি। দ্য এরর টাইপস আর এররস ইন প্রেসক্রাইবিং, অর্থাৎ প্রেসক্রিপশন করতেই ভুল হয়েছে, ট্রান্সক্রাইবিং অর্থাৎ বর্ণনা করতে ভুল হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিং অর্থাৎ যেভাবে দেওয়ার কথা ছিল সেভাবে দিচ্ছি না, অন্যভাবে দিচ্ছি, আর ডিসপেন্সিং অর্থাৎ ড্রাগটা যেভাবে আমার ডিসপেন্স করার কথা ছিল সেইটা আমি করছি না। কমন কজেস অফ মেডিকেশন এরর, ভুল ওষুধ প্রয়োগ, তার কিছু কমন কারণ রয়েছে, সেই কারণগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। ইকুইপমেন্ট ফেলিয়ার অর ম্যালফাংশন, অর্থাৎ আমি যে ইকুইপমেন্ট ব্যবহার করছি সেটা ঠিকমতো কাজ করলো না। তবে ইলিজিবল হ্যান্ডরাইটিং, আমি লিখে দিলাম কিন্তু হ্যান্ডরাইটিংটা এত অস্পষ্ট যে বোঝাই গেল না, তাতে করে কি হলো, ওষুধের দোকানদার ভুল ওষুধ দিয়ে দিল। ইমপ্রপার ট্রান্সক্রিপশন, অর্থাৎ সুন্দরভাবে বর্ণনা করি নাই ধরো প্রেসক্রিপশনে, বা সুন্দরভাবে লেখা নেই, তাতে পেশেন্ট কনফিউজড হয়ে গেল, ওষুধ ঠিকমতো সে গ্রহণ করতে পারলো না, অথবা ভুল সময় ভুল ওষুধ গ্রহণ করলো।
ইনঅ্যাকিউরেট ডোজ ক্যালকুলেশন, অর্থাৎ ডোজের যে ক্যালকুলেশনটা ছিল, কে কতটুকু খাবে, একটা বাচ্চার কতটুকু লাগবে, একজন অ্যাডাল্টের কতটুকু লাগবে, সেই ক্যালকুলেশনটা ভুল ছিল। আচ্ছা, ইনএডিকুয়েটলি ট্রেইন পার্সোনাল, অর্থাৎ যাকে প্রয়োগ করতে দিয়েছি সে এটা প্রয়োগ করার জন্য ঠিকঠাক মতো ট্রেইনড নয়, সেক্ষেত্রে এটা হতে পারে। ইনঅ্যাপ্রোপ্রিয়েট অ্যাব্রিভিয়েশনস ইউজড ইন প্রেসক্রিপশন, অর্থাৎ প্রেসক্রিপশনে ছোটো ছোটো কিছু আমরা অ্যাব্রিভিয়েশন ব্যবহার করলাম যেটা রোগী জানেই না বা রোগী বুঝতে পারেনি। লেবেলিং এরর, অর্থাৎ গায়ে যে লেবেলটা লেখা ছিল সেটা ভুল ছিল। এক্সেসিভ ওয়ার্কলোড, অল্প সময়ে যদি অনেক পেশেন্ট দেখা হয় সেক্ষেত্রে কিন্তু মেডিকেশন এরর হতে পারে। অথবা অল্প সময় একজন সিস্টার বা নার্স অনেকজন রোগীকে ওষুধ দিচ্ছে, একজনের ওষুধ আরেকজনকে ভুলে দিয়ে দিতে পারে, এরকম ঘটনা ঘটতে পারে। ল্যাপসেস ইন ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, অর্থাৎ তুমি নিজেই নিজের ওষুধ খাচ্ছ, ভুলে অন্য ওষুধ খেয়ে ফেললা। মেডিকেশন আনঅ্যাভেলেবল, অর্থাৎ ওষুধ দিলাম কিন্তু সেটা বাজারে কোথাও পাওয়া যায় না। তো এগুলো হচ্ছে মেডিকেশন এররের কমন কিছু কারণ। আরও কিছু কারণ থাকতে পারে, তো সেগুলো আমরা পরে জানবো। এটুকু জানলে আমার যথেষ্ট। লেভেলস অফ মেডিকেশন এরর কোন কোন লেভেলের হয় দেখো। লেভেল 0 আমরা বলছি কি, নো মেডিকেশন এরর অকার্ড, কোনো ওষুধ দেওয়ার ক্ষেত্রে কোনো ভুল হয়নি, এটাকে আমরা বলছি লেভেল 0। লেভেল 1 কাকে বলছি, অ্যান এরর অকার্ড দ্যাট ডিড নট রেজাল্ট ইন পেশেন্ট, একটা ভুল হয়েছে কিন্তু রোগীর কোনো ক্ষতি হয়নি, এটা হচ্ছে লেভেল 1। লেভেল 2তে বলছি, অ্যান এরর অকার্ড দ্যাট রেজাল্টেড ইন দ্য নিড ফর ইনক্রিজড পেশেন্ট মনিটরিং বাট নো চেঞ্জ ইন ভাইটাল সাইন্স অ্যান্ড নো পেশেন্ট হার্ম, একটা ভুল হয়েছে যার জন্য মনিটরিংটা আমরা বাড়িয়ে দিয়েছি কিন্তু পেশেন্টের কোনো ক্ষতি হয়নি এবং পেশেন্টের ভাইটাল সাইন যেগুলো আছে সেগুলোতেও কোনো পরিবর্তন আসেনি। লেভেল 3 কখন হচ্ছে, অ্যান এরর অকার্ড দ্যাট রেজাল্টেড ইন দ্য নিড ফর ইনক্রিজড পেশেন্ট মনিটরিং উইথ আ চেঞ্জ ইন ভাইটাল সাইন, অর্থাৎ এখানে কিন্তু ভাইটাল সাইনের পরিবর্তন হয়েছে, তার মানে তার রেসপিরেশন, হার্ট রেট, ইউরিন আউটপুট, এই সমস্ত যে বিষয়গুলো আছে, ব্লাড প্রেশার, এগুলোতে কিন্তু পরিবর্তন দেখা দিয়েছে। বাট নো আলটিমেট পেশেন্ট, কিন্তু পেশেন্টের অনেক বেশি যে ক্ষতি হয়ে গেছে এরকম কোনো ঘটনা এখানে ঘটেনি, কিন্তু মনিটরিং প্রয়োজন। লেভেল 4-এ কী হচ্ছে দেখো, অ্যান এরর অকার্ড দ্যাট রেজাল্টেড ইন দ্য নিড ফর ট্রিটমেন্ট উইথ অ্যানাদার ড্রাগ, তার মানে এখানে আমাকে ওই ট্রিটমেন্ট করার জন্য, ভুলের যে ট্রিটমেন্ট করার জন্য নতুন কোনো ওষুধ প্রয়োগ করতে হচ্ছে, তার মানে আমি যে ওষুধটা দিয়ে ভুল করেছি সেইটার ট্রিটমেন্ট করার জন্য আমাকে নতুন ওষুধ প্রয়োগ করতে হচ্ছে এবং পেশেন্টকে বেশ কিছুদিন কিন্তু থাকতে হবে ওষুধটা গ্রহণ করার জন্য। লেভেল 5-এ কী হচ্ছে, অ্যান এরর অকার্ড দ্যাট রেজাল্টেড ইন পার্মানেন্ট পেশেন্ট হার্ম, অর্থাৎ এখানে এমন ভুল হলো যে পেশেন্ট সারা জীবনের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে গেল, এটাকে বলছি আমরা লেভেল 5। আর লেভেল 6, অ্যান এরর অকার্ড দ্যাট রেজাল্টেড ইন পেশেন্ট ডেথ, এখানে পেশেন্ট মারাই গেল। এগুলো হচ্ছে তার মানে লেভেল 4, 5, 6 এই তিনটা হচ্ছে ভীষণ মারাত্মক ধরনের মেডিকেশন এরর। তো আজকে আমরা এ পর্যন্তই। লেকচার 2 এর আরেকটু অংশ আছে, তো সেটা আমরা নেক্সট ডেতে শিখব। আর এটা বারবার করে তোমরা দেখো, ইউটিউব থেকে ডাউনলোড করে নাও, ডাউনলোড করে নিয়ে বারবার দেখো, শোনো, দেখবে যে তোমাদের মাথা পরিষ্কার হয়ে যাবে। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তোমরা সরাসরি আমাকে সেটা করতে পারবে। তো ধন্যবাদ সকল।